প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বিসিএসসি কলেজের রসায়ন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ভালো আছো সবাই? জি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আমি আজকে আলোচনা করব অ্যালডিহাইড ও কিটোন নিয়ে। অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোন কি, কার্বনিল যৌগ কি, ফরমালিন কি, অ্যালডিহাইড ও কিটোনের প্রস্তুতি, এদের পার্থক্যকরণ, কার্বনিল মূলক শনাক্তকরণ, টলেন বিকারক পরীক্ষা, হেলিং দ্রবণ পরীক্ষা ইত্যাদি নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতে অ্যালডিহাইড কি, এটা সংজ্ঞাটা হচ্ছে দ্বিযোজী কার্বনিল মূলকের একটি যোজনীর সাথে যদি একটি হাইড্রোজেন পরমাণু থাকে এবং অপর যোজনীর সাথে যদি একটি হাইড্রোজেন বা অ্যালকাইল বা অ্যারাইল মূলক যুক্ত থাকে, তবে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় অ্যালডিহাইড। তোমরা একটু বোর্ড লক্ষ্য করো উদাহরণটা। আমরা জানি এটা কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকের যোজনী দুই দিকে দুইটা বন্ধন থাকে। আমরা জানি একটা যোজনীর সাথে যদি একটা হাইড্রোজেন পরমাণু থাকে, অপর যোজনীর সাথে যদি একটা হাইড্রোজেন পরমাণু অথবা অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক যুক্ত থাকে, তাইলে যে যৌগ উৎপন্ন এইটি হচ্ছে অ্যালডিহাইড। এখানে যদি হাইড্রোজেন হয় তখন যৌগটা হয়ে যাবে মিথানেল। এখানে যদি মিথাইল মূলক থাকে যৌগটা হয়ে যাবে ইথানেল। কিটোন কাকে বলা হবে? কিটোনের ক্ষেত্রে এই দ্বিযোজী কার্বনিল মূলকের উভয় যোজনীতে দুইটা অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক থাকবে। যেমন এটা অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক, এখানেও অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক যুক্ত থাকবে। এটা হবে কিটোন। কার্বনিল যৌগ কাকে বলে? কার্বনিল যৌগ এই দ্বিযোজী কার্বনিল মূলক যুক্ত যৌগ অ্যালডিহাইড অথবা কিটোন। অ্যালডিহাইড আর কিটোন কি বলা হয়? কার্বনিল যৌগ। কেন বলা হচ্ছে? কারণ অ্যালডিহাইড কিটোনের ভিতরে কার্বনিল মূলকটা থাকে। দ্বিযোজী কার্বনিল মূলকটা থাকার কারণেই অ্যালডিহাইড কিটোনকে কার্বনিল যৌগ বলা হয়। ফরমালিন কি? তোমরা ফরমালিনের নাম অনেক শুনো। ফরমালিন 40% মিথানেলের জলীয় দ্রবণ। ফরমালিন কি? মিথানেলের 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। মিথানেলের অপর নাম হলো ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড থেকে ফরমালিন কথাটা আসছে। ফরমালিনের ব্যবহার কি? এটা জৈব পচন রোধক হিসেবে কাজ করে। ডাক্তারিতে সার্জারির যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। পরীক্ষাগারে জীববিজ্ঞানের নমুনা সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এরপরে আমরা আলোচনা করব অ্যালডিহাইড আর কিটোনের প্রস্তুতি। অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতির 5টা পদ্ধতি আছে। তোমরা একে একে একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতির প্রথম পদ্ধতিটা হচ্ছে অ্যালকোহলের জারণ দ্বারা। তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল। আমরা প্রাইমারি অ্যালকোহল কিভাবে বুঝলাম? এই যে CH2OH, এই মূলকটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহলীয় মূলক। আমরা এটা থাকলেই বুঝতে পারি যৌগটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহলকে যদি জারণ করা হয়
কিসের সাহায্যে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিক অ্যাসিডের মিশ্রণ সহ যদি জারণ করা হয়, তখন পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিক অ্যাসিড বিক্রিয়া করে জাইমান অক্সিজেন তৈরি করে। এই জাইমান অক্সিজেনটাই এই প্রাইমারি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইডে রূপান্তরিত করে। যদি আমরা সেকেন্ডারি অ্যালকোহল ব্যবহার করি তাহলে কিটোন পাওয়া যায়। তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। এটাকে যদি আমরা একইভাবে যদি ধারণ করি, তখন এই যে এই মূলকটা CHOH, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহলীয় মূলক। এই সেকেন্ডারি অ্যালকোহলীয় মূলকটা কিটোনে রূপান্তরিত হয়, অর্থাৎ CO মূলকে রূপান্তরিত হবে। এখানে এই মূলকটা রূপান্তরিত হয়, এটা একটা কিটোন প্লাস পানি হয়। এই অ্যালকোহলের জারণ আবার আরেক ধরনের জারক পদার্থ ব্যবহার করা হয়, সেটাকে বলে প্রভাবকীয় জারণ প্রক্রিয়া। প্রভাবকীয় জারণ প্রক্রিয়ায়ও কিন্তু অ্যালডিহাইড প্রস্তুত করা যায়, সেটা আমি দেখাচ্ছি। এক্ষেত্রে প্রভাবকীয় জারণ মানে কি? এখানে প্রভাবক ব্যবহার করা হবে। কোন প্রভাবক ব্যবহার করা হয়? সিলভার প্রভাবক। এই সিলভার প্রভাবক যদি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের অক্সিজেন সহ যদি জারণ করা হয়, তখনও কিন্তু প্রাইমারি অ্যালকোহলটা অ্যালডিহাইডে রূপান্তরিত হবে। যেমন এটা মিথানল, জারিত হয়ে হবে কি? মিথানেল। এই মিথানেলকে ফর্মালডিহাইডও বলা হয়। আর যদি আমরা একটা সেকেন্ডারি অ্যালকোহল নেই, এই যে সেকেন্ডারি অ্যালকোহলীয় মূলক, এটার নাম কি? 2-প্রোপানল। এটা সেকেন্ডারি অ্যালকোহল। দেখো 1 2 3 2 নম্বর কার্বনের মধ্যে OH আছে, এই জন্য এটার নাম 2-প্রোপানল। এইটাও কিন্তু একইভাবে জারিত হয়। জারিত হলে কিটোন হবে। কিটোনটা কি হয়? এই যে কিটোনিক মূলক প্রোপানন। অর্থাৎ অ্যালকোহলের তাহলে দুই ধরনের জারণ আছে, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিসের মিশ্রণ দ্বারা জারণ, আর একটা হচ্ছে প্রভাবকীয় জারণ, অর্থাৎ সিলভার প্রভাবক বাতাসে অক্সিজেনের সাথে 300 ডিগ্রি সেলসিয়াস আমাদের বিক্রিয়া করলে জারণ হবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরো 4টা পদ্ধতি আছে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে অ্যালকাইনের পানি যোজন বা হাইড্রেশন বিক্রিয়া সাহায্যে। অ্যালকাইনের পানি যোজন বা হাইড্রেশনটা কি দেখো, তোমরা একটু বোর্ডের দিকে ভালো করে একটু খেয়াল করবে। এটা একটা অ্যালকাইন, আমরা জানি এর নাম অ্যাসিটিলিন বা ইথাইন। এই অ্যাসিটিলিন বা ইথাইনকে যখন আমরা আদ্র বিশ্লেষণ অর্থাৎ পানি যোজন করব, সেক্ষেত্রে অ্যালডিহাইড পাওয়া যাবে। আর যদি এই অ্যাসিটিলিন বা ইথাইন ব্যতীত আমরা অন্য অ্যালকাইন ব্যবহার করি, যেমন অ্যালকাইন 2 যদি আমরা ব্যবহার করি, হ্যাঁ, তাইলে পাওয়া যাবে কিটোন। তোমরা একটু বিক্রিয়াটা লক্ষ্য করো। পাই বন্ধন ভাঙলে একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন মূলক এই কার্বনের সাথে, অর্থাৎ সংযোজন বিক্রিয়া হয়। তাইলে কি হবে? এটা একটা যুত যৌগ হয়। এই যুত যৌগটা, এটার নাম কি? ভিনাইল অ্যালকোহল। ভিনাইল অ্যালকোহল। এই যে এটা ভিনাইল মূলক, তোমাদেরকে আগে আগে আমি অন্য প্রসঙ্গে বলছিলাম, এইটুকু হলো ভিনাইল। এর সাথে OH থাকলে ভিনাইল অ্যালকোহল, এখানে যদি ক্লোরিন থাকে ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল অ্যালকোহলটা পরবর্তীতে পুনর্বিন্যাস হয়, এটাকে বলে পারমাণবিক পুনর্বিন্যাস। পারমাণবিক পুনর্বিন্যাস। দেখো কিভাবে এখানে পুনর্বিন্যাস হয়। এখানে একটা হাইড্রোজেন পরমাণু
এই কার্বনের সাথে চলে আসে তখন এই পাই বন্ধনটা ভেঙে যায়। এই হাইড্রোজেনটা যদি এখানে চলে আসে তখন এখানে ওই অক্সিজেনের সাথে দ্বিবন্ধন হয়ে যাবে। তাহলে কি হয় দেখো, এই হাইড্রোজেন এখানে আসলে এখানে এইটা হবে আর একক বন্ধন হয়ে যাবে, সিও হয়ে যাবে আর এইচ, এই অ্যালডিহাইড মূলক, অর্থাৎ এটা CH3, তাহলে ইথানল হয়ে গেল। ইথানল একটা অ্যালডিহাইড, অর্থাৎ এসিটিলিন বা ইথাইন পানির সাথে আগে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে একটা যৌগ যৌগ তৈরি করবে। এই যৌগ যৌগটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল। সেই ভিনাইল অ্যালকোহলটা পরবর্তীতে পুনর্বিন্যাস হয়ে ইথানল নামক অ্যালডিহাইড তৈরি করবে। এখন আমরা অন্য যদি অ্যালকেন ব্যবহার করা হয় তখন কিটোন পাওয়া যাবে। এই 2 বিউটাইনকে যদি আমরা আগে পানি সংযোজন অর্থাৎ H2 এর সাথে বিক্রিয়া করে ওই আগের মতোই H আর OH হিসাবে, এটা H টা এক হাতে যাবে কার্বনের আর OH টা এখানে যাবে। যৌগ যৌগ হবে, এই যৌগ যৌগটা পরবর্তীতে এখানে এই প্রোটনটা এদিকে চলে আসবে, পাই বন্ধনটা ভেঙে যাবে, এখানে দ্বিবন্ধন হবে, তাহলে পারমাণবিক পুনর্বিন্যাস হবে। পুনর্বিন্যাসের ফলে তখন এই H টা এখানে চলে আসলে কি হবে, CH3CH2 হবে, একক বন্ধন হয়ে যাবে আর এখানে দ্বিবন্ধন হয়ে যাবে, CO হবে আর CH3, কিটোন হয়ে গেল। 1 2 3 4 2 নম্বর কার্বনের মধ্যে কিটোনিক মূলক, এই জন্য এটার নাম হলো কি 2 বিউটানোন। 2 বিউটানোন নামক কিটোন পেলাম আমরা। এটা 2 নম্বর পদ্ধতি গেল। 3 নম্বর পদ্ধতিটা কি, অ্যালকিনের ওজোনোলাইসিস। তোমরা যদি লক্ষ্য করো এটার নাম কি 2 বিউটিন। এখানে খেয়াল রাখবে যদি সরল শিকল অ্যালকিন হয়, সরল শিকল অ্যালকিন মানেটা কি, অর্থাৎ এই যে দ্বিবন্ধযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে, এই কার্বনের সাথে দ্বিবন্ধযুক্ত কার্বনের সাথে যদি কোনো অ্যালকেন মূলক না থাকে, এটা হচ্ছে সরল শিকল অ্যালকিন। কিন্তু এখানে যদি হাইড্রোজেনের পরিবর্তে যদি অ্যালকেন মূলক থাকে, যেমন এখানে যদি মিথাইল মূলক থাকে, সেটা শাখা শিকল অ্যালকিন। যদি সরল শিকল অ্যালকিন থাকে অর্থাৎ দ্বিবন্ধযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, তাহলে এই ওজোনোলাইসিস প্রক্রিয়ায় অ্যালডিহাইড পাওয়া যাবে। আর যদি সরল শিকল না হয়ে অ্যালকিনের দ্বিবন্ধযুক্ত কার্বনের সাথে যদি অ্যালকেন মূলক যুক্ত থাকে, হাইড্রোজেন পরমাণু যদি না থাকে, তখন কিটোন পাওয়া যাবে। এই ক্ষেত্রে 2 ধাপে বিক্রিয়া হয়। ওজোনোলাইসিস বিক্রিয়া কি সেটা আমি তোমাদের সংযোজন বিক্রিয়া পড়ানোর সময় বলছিলাম, আমি আবারও বলি। অর্থাৎ অ্যালকিনের সাথে বা অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়ায় প্রথমে একটা যুক্ত তৈরি হবে, ওই যুক্ত যৌগ পরবর্তীতে জিঙ্ক প্রভাবকের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়। অ্যালকিনের ক্ষেত্রে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়, অ্যালকাইনের ক্ষেত্রে ডাইকার্বনিল যৌগ পাওয়া যায়, শেষে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। অর্থাৎ ওজোনোলাইসিস বিক্রিয়ায় প্রথমে ওজনের সাথে যুক্ত যৌগ তৈরি করবে অ্যালকিন বা অ্যালকাইন, দ্বিতীয় ধাপে উৎপন্ন ওজোনাইড যৌগটা যুক্ত যৌগটা জিঙ্ক প্রভাবকের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ হবে। অ্যালকিনের ক্ষেত্রে প্রথমে ওজনের সাথে বিক্রিয়া করবে, এখানে একটা নিষ্ক্রিয় দ্রাবক থাকবে কার্বন টেট্রাক্লোরাইড। এই নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের দ্রবীভূত অবস্থায় ওজোন গ্যাস চালনা করলে এই ওজনটা হচ্ছে একটা শক্তিশালী জারক পদার্থ, এটা ভেঙে যায়। এটা এই যে এইভাবে ভাঙে, এটা এইভাবে ভাঙলে এইখানে বন্ধন দুটো ভেঙে যায়। ভাঙলে এই কার্বনের বন্ধন খালি হবে, এখানে বন্ধন খালি হবে, এখানে খালি হবে, তখন এই অংশটা উপরে যায় আর এই অংশটা নিচে আসে। এটাকে আমরা বলি ওজোনাইড যৌগ। এই ওজোনাইড যৌগটা পরবর্তীতে জিঙ্ক প্রভাবক আর পানি দিলে তোমরা লক্ষ্য করো এইভাবে বন্ধনটা ভাঙবে, এইভাবে ভাঙলে কি হয় দেখো, এই যে CH3 এইটা হবে CHO, CH3
CHO। এইভাবে যদি ভাঙে CH3CHO অর্থাৎ দুইটা CH3CHO অণু হবে। আর জিঙ্ক আর অক্সিজেন এখানে কিন্তু মনে রাখবে এই পানি আর এই অক্সিজেন মিলে আগে হাইড্রোজেন পারঅক্সাইড হয়, সেই হাইড্রোজেন পারঅক্সাইড আবার জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড আর পানি তৈরি করে, অর্থাৎ দুই অণু ইথানল পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 2-বিউটাইন এর ওজোনোলাইসিস এর ফলে দুই অণু ইথানল বা অ্যাসিটালডিহাইড পাওয়া যাচ্ছে। আর এখানে জিঙ্কের চূর্ণটা ব্যবহার করে। জিঙ্ক কেন ব্যবহার করা হয় তোমরা একটু লক্ষ্য করো, এরকম পরীক্ষায় প্রশ্ন আসে যে ওজোনোলাইসিস বিক্রিয়ায় জিঙ্ক চূর্ণ বা জিঙ্কের গুঁড়া কেন ব্যবহার করা হয়। এখানে এই পানির অণু আর এই অক্সিজেন মিলে এই হাইড্রোজেন পারঅক্সাইডটা তৈরি হয় H2O2। এই হাইড্রোজেন পারঅক্সাইডটা এটা জারক পদার্থ, এইটা আবার কি করে, এটা উৎপন্ন হওয়ার সাথে সাথে যেহেতু জারক পদার্থ এই অ্যালডিহাইডকে জারিত করে অ্যাসিডে রূপান্তরিত করে ফেলে। অ্যালডিহাইড অণু যাতে জারিত যাতে না হয় এই জন্য এর সাথে যদি জিঙ্ক ব্যবহার করে দেওয়া হয় তখন জিঙ্ক অক্সাইড হয় আর পানি হয়। অর্থাৎ জিঙ্কের গুঁড়া ব্যবহার করলে হাইড্রোজেন পারঅক্সাইডটাকে বিজড়িত করে এখানে জিঙ্ক অক্সাইড আর পানিতে রূপান্তরিত করে ফেলে। তখন বিক্রিয়া পাত্রে হাইড্রোজেন পারঅক্সাইড থাকে না, অর্থাৎ জারক পদার্থ থাকে না, ফলে উৎপন্ন অ্যালডিহাইড আর জারিত হওয়ার সুযোগ পায় না। এবার আরেকটা উদাহরণ দেখো। দেখো এখানে এই দ্বিবন্ধযুক্ত কার্বন সাথে এই কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেন পরমাণু নেই, মিথাইল আছে। এই জন্য এই কার্বনটা কিটোনে রূপান্তরিত হবে। আর এই কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণু আছে, এই জন্য এই কার্বনটা অ্যালডিহাইডে রূপান্তরিত হবে। অর্থাৎ এর আদ্র বিশ্লেষণ মানে ওজোনোলাইসিসের ফলে কিটোনও পাওয়া যাবে, অ্যালডিহাইডও পাওয়া যাবে। কিভাবে হয় দেখো, জিঙ্ক দিলে আদ্র বিশ্লেষণ ফলে কি হবে, এখানে এইভাবে বন্ধনটা ভাঙবে। এইভাবে যদি বন্ধন ভাঙিয়ে দেখো এই যে CH3 এই এখানে CO হয়ে যাবে, তাইলে কি হবে CH3 অর্থাৎ কিটোন হয়ে যাবে। এটার নাম কি, কিটোন বা প্রোপানন। আর এখানে কি হবে, এখানে আসলে এরকম হয়, এটা অ্যালডিহাইড মূলক হয়ে যায় আর এটা কিটোনিক মূলক হয়ে যায়। আমরা জানি এটার নাম মিথানল, এটার নাম প্রোপানন। অর্থাৎ এখানে একটা অ্যালডিহাইড পাওয়া যাচ্ছে, একটা কিটোনও পাওয়া যাচ্ছে। তোমরা একটু লক্ষ্য করো, যদি এখানে যদি আবার এই কার্বনের সাথে যদি আরেকটা অ্যালকেন মূলক থাকতো তখন কিন্তু আবার কিটোন পাওয়া যেত, দুইটাই কিটোন হয়ে যেত। এই ওজোনোলাইসিস বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, আমাদের সৃজনশীল ক্ষেত্রে উদ্দীপক দিয়ে আসে। এটা আমি আগেও তোমাদের বলছি যে খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা গেল 3 নম্বর পদ্ধতি। এবার 4 নম্বর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে কিভাবে অ্যালডিহাইড কিটোন পাওয়া যায় সেটা লক্ষ্য করো। এখানে ক্যালসিয়াম লবণ থেকে মানে আসলে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। যেমন এটার নাম কি, ক্যালসিয়াম মিথানোয়েট বা ক্যালসিয়াম ফরমেট। এই ক্যালসিয়াম ফরমেট বা ক্যালসিয়াম মিথানোয়েটকে যদি আমরা শুষ্ক পাতন করি, শুষ্ক পাতন মানে এখানে পানির জন্য না থাকে, শুষ্ক পাতন করলে মিথানেল হবে, HCSO মিথানেল হবে, ক্যালসিয়াম কার্বনেট হবে। এটার নাম কি, মিথানেল। তাহলে এটার নাম ক্যালসিয়াম ফরমেট।
যদি এটা ক্যালসিয়াম ফরমেট আর ক্যালসিয়াম এসিটেট, দেখো এটা ক্যালসিয়াম ফরমেট বা ক্যালসিয়াম মিথানোয়েট আর এটা ক্যালসিয়াম ইথানোয়েট বা ক্যালসিয়াম এসিটেট, এর মিশ্রণকে যদি পাতন করা হয় তখন ইথানেল পাওয়া যায়, CH3CHO, ইথানেল প্লাস ক্যালসিয়াম কার্বনেট। আর যদি শুধুমাত্র ক্যালসিয়াম ইথানোয়েট ব্যবহার করা হয় তখন এসিটোন বা প্রোপানন পাওয়া যায়, এটার নাম এসিটোন বা প্রোপানন। অর্থাৎ 3 ধরনের পাতন করা যায়। কি কি? শুধু ক্যালসিয়াম ফরমেট বা ক্যালসিয়াম মিথানোয়েটকে পাতন করলে মিথানেল পাওয়া যায়, আর ক্যালসিয়াম মিথানোয়েট এবং ক্যালসিয়াম ইথানোয়েটের মিশ্রণকে পাতন করলে ইথানেল পাওয়া যায়। এটার নাম কি? ইথানেল। আর যদি শুধু ক্যালসিয়াম ইথানোয়েটকে যদি পাতন করা হয় প্রোপানন বা এসিটোন পাওয়া যায়। এটা 4 নম্বর পদ্ধতি। এখানে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? এই যে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, খুব কঠিন লাগতেছে? না স্যার। হ্যাঁ স্যার এত বিক্রিয়া মনে থাকে না। হ্যাঁ, বিক্রিয়া বেশি, এটা সত্য কথা। একটু বেশি রিভিশন দিবে, একটু রিভিশন বেশি দেওয়া লাগবে। অ্যাসিড ক্লোরাইডের বিজারণ যেটাকে বিজ্ঞানী রোজামুন্ডের নাম অনুসারে রোজানমুন্ড বিজারণ, এটা কি কিভাবে করা হয় তোমরা একটু লক্ষ্য করো। RCOCl, এটাকে বলে কি? অ্যাসিড ক্লোরাইড। এই অ্যাসিড ক্লোরাইডকে যদি হাইড্রোজেন গ্যাস দ্বারা প্লাডিয়াম বেরিয়াম সালফেট, জাইলিন দ্রাবক থাকবে, জাইলিন 144°C তাপমাত্রায় উত্তপ্ত জাইলিন দ্রাবকে প্লাডিয়াম বেরিয়াম সালফেট, এখানে প্লাডিয়ামটা হচ্ছে প্রভাবক, বেরিয়াম সালফেটটা হচ্ছে প্রভাবক বিষ। অর্থাৎ এই হাইড্রোজেন অ্যাসিড ক্লোরাইডকে বিজারণ করে, এই বিজারণ ক্রিয়াটা এই প্রভাবক প্লাডিয়াম সহায়তা করে, কিন্তু প্লাডিয়াম যাতে বেশি পরিমাণে বিজারিত করতে না পারে, অর্থাৎ এর প্রভাবন ক্ষমতাটাকে হ্রাস করার জন্য প্রভাবক বিষ হিসেবে বেরিয়াম সালফেট দেওয়া দিলে কি হয়? আংশিক বিজারণ হয়। আংশিক বিজারণটা কিরকম দেখো, এটা অ্যালডিহাইড হয় আর HCl হয়। এখানে যদি বেরিয়াম সালফেট প্রভাবকটা যদি ব্যবহার না করা হয় তাহলে পূর্ণ বিজারণ হবে। পূর্ণ বিজারণ মানে কিরকম? এই অ্যালডিহাইডটা আবার বিজারিত হয়ে প্রাইমারি অ্যালকোহলে রূপান্তরিত হবে। অ্যালডিহাইডটা যাতে প্রাইমারি অ্যালকোহলে বিজারিত হতে না পারে সেই জন্য এই প্লাডিয়াম প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে হ্রাস করার জন্য বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়। আমরা উদাহরণ দেখি, এখানে আর এর মান যদি আমরা CH3 মনে করি তখন কি হবে? তখন এখানে ক্লোরিনটা জাস্ট হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন হয়, কিন্তু এখানে তাহলে কি দাঁড়াবে? অ্যালডিহাইড মূলক হয়ে গেল, অর্থাৎ ইথানেল হয়ে যায় আর HCl হবে। এই নিয়ে 5টা পদ্ধতি আমরা আলোচনা করলাম, অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করা যায়। এরপরে আলোচনা করব কার্বনিল মূলক শনাক্তকরণ পরীক্ষা।
কার্বনমূলক শনাক্তকরণ পরীক্ষা তার নাম হচ্ছে 2,4-DNP পরীক্ষা। 2,4-DNP। এই ডিএনপি মানে কি? দেখো, ডিএনপি ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন। ডি মানে ডাই, এন মানে নাইট্রো, আর পি মানে হলো ফিনাইল হাইড্রাজিন। 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এই পরীক্ষাটা বোঝার আগে তোমাকে এটার সংকেতটা জানতে হবে। এই সংকেতটা আমি বুঝাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, তাইলে সহজ লাগবে, কিন্তু মুখস্থ করতে গেলে এটা কোনো মনে থাকবে না। দেখো, এখানে হাইড্রাজিন শব্দটা আছে, এই হাইড্রাজিনটা তোমাকে বুঝতে হবে। হাইড্রাজিনটা কি? এটার নাম অ্যামিনোমূলক। এখন আমি যদি আরেকটা অ্যামিনোমূলক এখানে লিখি, দেখো, এই একটা অ্যামিনোমূলক, এই একটা অ্যামিনোমূলক, এদের ভিতরে এই বন্ধনটা দেয়া হলো, এটার নাম হাইড্রাজিন। এটার নাম কি হয়ে গেল? হাইড্রাজিন। তাইলে যে অ্যামিনোমূলক পারো, হাইড্রাজিন কি তার কাছে কঠিন হবে? না স্যার। হ্যাঁ, তাহলে হাইড্রাজিনটা বুঝতে হবে। এখন খেয়াল করো, এই হাইড্রাজিনের একটা হাইড্রোজেন পরমাণু এই মূলকটা দ্বারা প্রতিস্থাপিত হলো। এই মূলকটার নাম কি বলতে পারো? এই মূলকটার নাম কি? ফেনল। না, ফিনাইল। না, তোমরা একটু লক্ষ্য করো, এই যে একজনে বলছো ফেনল, দেখো এইটা হচ্ছে ফেনল, আর এই মূলকটা হচ্ছে ফিনাইল মূলক। অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হইলে এক দুই মূলক পাওয়া যায়, এটা হলো ফিনাইল। এটা কি? ফিনাইল মূলক। আর এইটার নাম কি? ফেনল। তাইলে ফেনল আর ফিনাইল কি এক? না স্যার। এই ফিনাইল মূলকটা এখানে আসলো। দেখো, আগে ছিল হাইড্রাজিন, এখন একটা ফিনাইল মূলক হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হইলো। হাইড্রোজেন সরে গেল, ফিনাইল মূলক প্রতিস্থাপিত হলো। এটার নাম হলো ফিনাইল হাইড্রাজিন। এইটার নাম কি? ফিনাইল হাইড্রাজিন। এইটুকু তো তোমরা বুঝতে পারছো নাকি? ফিনাইল হাইড্রাজিন। এখন এইটা 1 নম্বর পজিশন, এইটা 2 নম্বর। এই 2 নম্বর পজিশনে একটা নাইট্রোমূলক আসলো, আবার 4 নম্বর পজিশনে আরেকটা নাইট্রোজেন। এটা 1 2 3 4 এইভাবে নাম্বারিং করা হয়। তাইলে 2 এবং 4 নম্বরে দুইটা নাইট্রোমূলক, 2 এবং 4 পজিশনে। এইটাই হচ্ছে 2,4-DNP। দেখো, 2 আর 4 এ নাইট্রো আছে, এই জন্য 2 4, দুইটা নাইট্রোমূলক আছে, এই জন্য ডাই নাইট্রো। 2 4 কি? ডাই নাইট্রো। আর আগে ছিল মূল যোগটা ছিল ফিনাইল হাইড্রাজিন, 2 4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এই 2 4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রোজেনটা হচ্ছে এখানে কার্বনিক মূলক শনাক্ত করার জন্য বিকারক। এই বিকারকের সাথে অ্যালডিহাইড বা কিটোন যোগ করা হয়, অর্থাৎ কার্বনিক মূলক অ্যালডিহাইডও আছে, কিটোনও আছে। তাইলে যে কোনো কার্বনিক যৌগ অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন যদি 2,4-DNP এর সাথে যোগ করা হয়, তাহলে হলুদ কমলা বর্ণের অধক্ষেপ তৈরি হবে। কিভাবে বিক্রি হয় তোমরা লক্ষ্য করো, আমি এখানে দেখো, এইভাবে যদি লিখি, এটা একটা অ্যালডিহাইড, কারণ ডি যদি কার্বন মূলকের এক হাতে যদি একটা হাইড্রোজেন দেয়, তাইলে আরেকটা যদি অ্যালকেন মূলক, তখন কিন্তু যদি হাইড্রোজেন না দিয়ে যদি আরেকটা অ্যালকেন মূলক দেয়, তখন এই যে কিটোন। অর্থাৎ আমি এইভাবে অ্যালডিহাইড অথবা কিটোন লিখলাম। এই অ্যালডিহাইড অথবা কিটোন যদি এই 2,4-DNP এর সাথে বিক্রিয়া করে, তখন কিভাবে বিক্রি হয় খেয়াল করো। এই H2 আর এই O মিলে পানি হবে, এই পানির অণুটা অপসারিত হয়ে যাবে, তখন নাইট্রোজেন আর কার্বনের ভিতরে বন্ধন সৃষ্টি হবে, এটা হলো ঘনীভবন বিক্রিয়া হয়। এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে জোড়া লাগবে, এই জোড়াটা এখান থেকে লাগলো, আর বাকি যেটা আছে সেটা সরাসরি যা আছে তা লিখে দিবা।
এইটার নাম কি? এটার নামটা খেয়াল করো, এখানে যদি অ্যালডিহাইড থাকে তখন নাম হবে অ্যালডিহাইড 2,4 ফিনাইল হাইড্রাজোন। এখানে যদি কি থাকে যৌগটার নাম হবে কিটোন 2,4 ফিনাইল হাইড্রাজোন। এই যৌগটা যদি ইথানেল হয় এর নাম হবে ইথানেল 2,4 ফিনাইল হাইড্রাজোন। এই যৌগটা যদি প্রোপানন হয় এর নাম হবে প্রোপানন 2,4 ফিনাইল হাইড্রাজোন। খেয়াল করো আমি এখানে বলছি হাইড্রাজিন, কিন্তু এখানে নামের শেষে হাইড্রাজোন, হাইড্রাজিনটা হাইড্রাজোন হিসেবে উচ্চারণ হবে। এই যৌগ যেটা হয় এইটা হচ্ছে হলুদ কমলা বর্ণের অধক্ষেপ হবে, হলুদ কমলা অধক্ষেপ তৈরি হবে। এই ওই অধক্ষেপ যদি তৈরি হয় তখন তুমি বুঝতে পারবে তোমার এই জৈব নমুনার ভিতরে কার্বনিক মূলক আছে, অর্থাৎ যৌগটা হয় অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে অ্যালডিহাইড নাকি কিটোন সেটাকে পার্থক্য করার জন্য আমাদের আবার অন্য পরীক্ষা করতে হয়। সেই অন্য পরীক্ষা দুইটা পরীক্ষা আছে, একটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা আর একটা ফেলিং দ্রবণ পরীক্ষা। সেই পরীক্ষা তোমরা একটু লক্ষ্য করো, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য সূচক পরীক্ষা। এখানে একটা আছে টলেন বিকারক পরীক্ষা। টলেন বিকারক পরীক্ষাটা কি? ধরো দুইটা টেস্ট টিউব, একটার ভিতরে অ্যালডিহাইড আছে আর একটা কিটোন আছে, তুমি দুইটার ভিতরেই টলেন বিকারক যোগ করলে, যোগ করে 2-3 মিনিট গরম করতে হবে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যে গরম পানির মধ্যে টেস্ট টিউবটা রাখতে হবে। যদি গরম করার পরে সিলভার দর্পণ উৎপন্ন, অর্থাৎ টেস্ট টিউবের গায়ে যদি চকচকে সিলভারের আবরণ দেখা যায়, দর্পণ দেখা যায়, তখন আমরা বুঝবো সেটা হচ্ছে অ্যালডিহাইড। কিটোন কিন্তু এই বিক্রিয়া প্রদর্শন করবে না। এটা টলেন বিকারক, টলেন বিকারক মনে রাখবে। এই যে টলেন বিকারকটা ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড, এটা একটা জটিল যৌগ, এটা জারক পদার্থ হিসেবে কাজ করে, আর অ্যালডিহাইড গুলো বিজারক হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে জারণ বিজারণ বিক্রিয়া হয়। এই জারকটা এটাকে অ্যালডিহাইডকে জারিত করে। তোমরা মনে রাখবে অ্যালডিহাইড জারিত হলে কার্বক্সিলিক অ্যাসিড হয়, ইথানলটা যদি জারিত হয় ইথানোয়িক অ্যাসিড হয়। সেই ইথানোয়িক অ্যাসিডটা আবার এখানে যে অ্যামোনিয়া আছে সেখানে অ্যামোনিয়া অণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে এখানে হবে অ্যামোনিয়াম ইথানোয়েট নামক লবণ। দেখো কি হবে, CH3COONH4। তাহলে আবার খেয়াল করো যে এই ইথানলটা প্রথমে এরকম হয়ে যায়, ইথানোয়িক অ্যাসিড হয়ে যায় জারিত হয়ে। অ্যালডিহাইড মূলক জারিত হলে কার্বক্সিল মূলক হয়, এটা সূত্র মনে রাখতে হবে। এই কার্বক্সিল মূলকটা পরবর্তীতে অ্যামোনিয়া দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যামোনিয়াম কার্বক্সিলেট হয়ে যায়, অর্থাৎ এখানে যেহেতু ইথানোয়িক অ্যাসিড এই জন্য অ্যামোনিয়াম ইথানোয়েট নামক লবণ তৈরি হবে। আর এই এখানে যে সিলভার, দেখো এখানে কিন্তু সিলভারটা +1 হিসাবে আছে, এইটা সিলভার পরমাণুতে রূপান্তরিত হয়। এইটাই কিন্তু টেস্ট টিউবের গায়ে চকচকে রূপার মতো আবরণ দেখা যায়, যেটাকে বলে সিলভার দর্পণ। আর কি হবে, অ্যামোনিয়া অণু হবে, পানি হবে। এখানে 2 অণু লাগে, এখানে 2টা দিতে হয়, এখানে 3টা থাকবে, এখানে 3 আগে 4টে অ্যামোনিয়া অণু। তাহলে কিটোন এই বিক্রিয়া প্রদর্শন করবে না। আর আরেকটা হলো সর্বশেষ ফেলিং দ্রবণ পরীক্ষাটা তোমরা লক্ষ্য করো। তাহলে এখানে কিন্তু তোমরা মনে রাখবে এটা 2 থেকে 3 মিনিট কিন্তু 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে গরম পানিতে বিক্রিয়াটা করতে হবে। এখানে মনে রাখবে যে গরম পানি দিতে হবে। গরম পানি মানে একটা বিকারের মধ্যে গরম পানি নিয়ে টেস্ট টিউবটাকে বসিয়ে রাখতে হবে। টেস্ট টিউবের ভিতরে আবার গরম পানি দিও না। ফেলিং দ্রবণ পরীক্ষাটা দেখো, ফেলিং দ্রবণ পরীক্ষাটা কি?
দেখো ফেলিং দ্রবণের ভিতরে কপার 2 হাইড্রোক্সাইড থাকবে আর সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। এক্ষেত্রে ফেলিং দ্রবণটা হচ্ছে গাঢ় নীল বর্ণের দ্রবণ, আর টলিন বিক্রিয়া যেটা আগে বলছিলাম সেটা হলো বর্ণহীন দ্রবণ। ধরো দুইটা টেস্ট টিউবের ভিতরে একটা অ্যালডিহাইড আছে একটা কিটোন আছে, তুমি দুইটা টেস্ট টিউবের ভিতরেই ফেলিং দ্রবণ দিলে 5-6টা ফেলিং দ্রবণ দিলে দিয়ে এক্ষেত্রেও কিন্তু 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2-3 মিনিট গরম করতে হবে, গরম পানিতে টেস্ট টিউবটা রেখে গরম করতে হবে। যে যদি কিউ প্লাস অক্সাইডের লাল পদক্ষেপ তৈরি হয় তাহলে নমুনাটি হবে অ্যালডিহাইড, আর যদি কোনো পরিবর্তন না হয় কিটোন, অর্থাৎ কিটোনও কিন্তু ফেলিং দ্রবণের সাথে কোনো বিক্রিয়া প্রদর্শন করবে না। এক্ষেত্রে বিক্রিয়াটা কি বোর্ড লক্ষ্য করো, আমরা এটা ইথানল নিলাম, এখানে জারক হিসাবে কাজ করবে, এটা বিজারক। তোমরা মনে রাখবে যে সকল অ্যালডিহাইড বিজারক হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যালডিহাইডের বিজারক ধর্ম আছে। এই জারক পদার্থ এখানে এটা কিন্তু +2 হিসাবে থাকে, প্লাস Cu2O, এটা লাল কি প্লাস অক্সাইডের লাল পদক্ষেপ যদি তৈরি হয় আর শেষে কি হবে, পানি হবে। এই লাল পদক্ষেপ তৈরি হইলে প্রদত্ত নমুনার ভিতরে অ্যালডিহাইড আছে। এখানেও কিন্তু বিক্রিয়াটা 2-3 মিনিট কি করতে হবে, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম পানিতে রেখে দিতে হবে টেস্ট টিউবটা। তাহলে এইভাবে আমরা অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করতে পারি। তাহলে আজকে সময় শেষ, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।